প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ হাসান, সিনিয়র প্রভাষক, পৌরনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আমি আজ তোমাদের সামনে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ সরকার কাঠামোর কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিন্তু থেমে নেই। এখনও বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজার হাজার মানুষ, আর আক্রান্তের সংখ্যা তো আরও অনেক বেশি। যাই হোক, এদিক থেকে আমি আশা করব তোমরা অনেক সচেতন থাকবে এবং স্বাস্থ্যবিধিসমূহ সযত্নে মেনে চলবে। তাহলে তোমরা বা আমরা সকলেই করোনার ছবল থেকে রক্ষা পেতে পারি ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক লেখাপড়া প্রসঙ্গে। করোনার কারণে দীর্ঘদিন ধরে তোমাদের সরাসরি ক্লাসরুমে ক্লাস হয় না, এর পরিবর্তে তোমাদের অনলাইন ক্লাস হয়। কিন্তু এই অনলাইন ক্লাসে তোমরা কেউ কেউ ঠিকমতো উপস্থিত থাকো না। এটা মোটেও ঠিক নয়। আমাদের কলেজ বন্ধের পর থেকে অনলাইন ক্লাস চালু করে আসছে। এই অনলাইন ক্লাসে ভিডিও ক্লাস, জুম ক্লাস, এমসিকিউ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা রুটিন অনুযায়ী পরিচালিত হচ্ছে। এগুলোতে তোমরা সবাই শতভাগ স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করবে এবং বাড়িতে ঠিকমতো লেখাপড়া চালিয়ে যাবে। এই করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর সব কিছুই চলছে। হয়তো তোমাদের ক্লাসও অচিরেই খুলে দিবে। আমি জানি তোমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন আছে। এই স্বপ্ন পূরণের জন্য ও ভবিষ্যৎ বিনির্মাণের জন্য তোমাদের কোনো অবস্থাতেই লেখাপড়া ছেড়ে দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক আজকের মূল আলোচনায়। আজ আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ সরকার কাঠামোর কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনবে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মারুফ হাসান, সিনিয়র প্রভাষক, পৌরনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ, যেটা আমি আগেই বলেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা ছবি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগের একটা ছবি। তো তোমরা বুঝতেই পারছো আজ আমি তোমাদের কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অবশ্যই আমি বিচার বিভাগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে। যাই হোক, আজকের আলোচ্য বিষয় প্রশাসন থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করার উপায়। অর্থাৎ তোমাদের এই সপ্তম অধ্যায়ের 7.61, 7.62 এবং 7.63 এই তিনটি পরিচ্ছেদ আমি এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই সবাই বই খাতা কলম নিয়ে বসেছ। যদি কোনো বিষয় লেখার থাকে অবশ্যই সেটা নোট করে নেবে।
যাই হোক, এখন আমি যেটা আলোচনা করব, প্রশাসন থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। বর্তমানে শাসন বিভাগের ক্ষমতা ও প্রভাব অনেক বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর প্রায় সব রাষ্ট্রেই প্রধান বিচারপতি রাষ্ট্রপ্রধান কর্তৃক নিযুক্ত হন। অনেক রাষ্ট্রই সরকার প্রধান ও প্রভাবশালী শাসন বিভাগীয় কর্মকর্তাগণ বিচার বিভাগের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করে থাকেন। এর ফলে অধিকাংশ ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা ও পবিত্রতা ক্ষুণ্ণ হয়। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। যথার্থ আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। বর্তমানে প্রায় সব রাষ্ট্রবিজ্ঞানী, চিন্তাশীল ব্যক্তি, আইনজ্ঞ ও বুদ্ধিজীবীগণ মনে করেন যে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণ, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগকে অবশ্যই প্রশাসন বা শাসন বিভাগ থেকে পৃথক করতে হবে। শাসন বিভাগ বা প্রশাসনের নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠার দাবি বর্তমানে সর্বজনীন দাবিতে পরিণত হয়েছে। এখন দেখো, প্রশাসন থেকে বিচার বিভাগ পৃথকীকরণের পদক্ষেপসমূহ। প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথক করতে হলে আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। 1 নম্বর পয়েন্ট দেখো, বিচার বিভাগকে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে গড়ে তুলতে হবে। 2 নম্বর পয়েন্ট, কেন্দ্র হতে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বিচার বিভাগের সব স্তরে বিচার বিভাগীয় ক্যাডারের লোক নিয়োগ করতে হবে। 3 নম্বর, স্থায়ী বিচারক মণ্ডলীর সুপারিশ ছাড়া সর্বোচ্চ বিচারালয়ে কোনো ব্যক্তিকে বিচারক নিয়োগ করা যাবে না। 4 নম্বর পয়েন্ট, প্রশাসনিক আইন ও প্রশাসনিক আদালত ব্যবস্থা রহিত করতে হবে, বন্ধ করতে হবে। 5 নম্বর পয়েন্ট, যথার্থ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই পদক্ষেপগুলো যথাযথভাবে গ্রহণ করলে প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ করা যেতে পারে, পৃথক করা যেতে পারে। তো যাই হোক, বাংলাদেশ প্রশাসন থেকে বিচার বিভাগের পৃথকীকরণের দাবি আসলে দীর্ঘদিনের, কিন্তু অতীতে এ নিয়ে কোনো সরকারই আন্তরিকভাবে সচেষ্ট হয়নি। অতি সম্প্রতি প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথক ও স্বাধীন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সেটা অনেকাংশে সফল হয়েছে। এখন দেখো, বিচার বিভাগের স্বাধীনতা আসলে বিষয়টা কি। বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আইনের ব্যাখ্যা প্রদান ও বিচার পরিচালনার ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতা বা স্বাধীনতা। স্বাধীন বিচার বিভাগ বলতে তাই শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগকে বোঝায়। এটা হলো সাধারণ সংজ্ঞা। এরপরে আমরা যাই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী কয়েকটি গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। যেমন এখানে দেখো তোমরা, প্রথমেই কেন্ট বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় এ বিভাগের নিরপেক্ষতা ও অন্য বিভাগের প্রভাবমুক্ত থাকা। এরপরে দেখো, বিচারপতি আলেকজান্ডার হ্যামিল্টন এর মতে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা হলো সরকারের অন্য বিভাগের হস্তক্ষেপমুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারের রায় ঘোষণা করা। সিজুইকের মতে সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত ও স্বাধীন থেকে ন্যায়পরায়ণতা ও সামাজিক বাস্তবতা অনুসারে নিরপেক্ষতার নীতি অনুযায়ী
বিচার কাজ সম্পন্ন করাকেই বিচার বিভাগের স্বাধীনতা বলে। এখানে তিনজন রাষ্ট্রবিজ্ঞানীর গুরুত্বপূর্ণ মতামত আমরা জানলাম। আমরা এরপরে আসি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আরও কিছু বক্তব্য আছে। এখানে দেখো, গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব অসীম, কেননা ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণ, আইন ভঙ্গকারীর শাস্তি বিধান, সংবিধানের পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব রক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজগুলো বিচার বিভাগ সম্পাদন করে থাকে। লর্ড ব্রাইস এজন্যই বলেছেন যে বিচার বিভাগের কর্মদক্ষতা অপেক্ষা সরকারের উৎকর্ষ বিচারের আর কোনো শ্রেষ্ঠ মানদণ্ড নেই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মন্তব্য। এটা তোমাদের পরীক্ষাও আসে, এমসিকিউ এর জন্য মনে রাখবে। আমরা এরপরে আসি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় সম্পর্কে আলোচনা করার জন্য। দেখো, বিচার বিভাগকে প্রশাসন থেকে পৃথক করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা আমি আলোচনা করেছি। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝো সেটাও আমি আলোচনা করলাম। এখন এই বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে দেখো, 1 নম্বর পয়েন্ট, বিচারকদের যোগ্যতা। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইনজ্ঞ, সৎ, সাহসী এবং দলীয় রাজনীতির সাথে প্রত্যক্ষ সম্পর্কহীন ব্যক্তিদেরকে বিচারপতি পদে নিয়োগের ব্যবস্থা করা উচিত। অধ্যাপক গার্নার এজন্যই বলেছেন যে বিচারকগণ যদি জ্ঞান, ন্যায়পরায়ণতা এবং স্বাতন্ত্র্যবোধের অভাবে রায় দিতে অসমর্থ হন, তবে বিচার বিভাগ যে উচ্চ লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে তা রক্ষা হবে না। আচ্ছা, এই কথাটি বলেছেন কে? অধ্যাপক গার্নার। খুবই গুরুত্বপূর্ণ কথা। এখন দেখো 2 নম্বর পয়েন্ট কি আছে, বিচারকদের নিয়োগ পদ্ধতি। বিচারক নিয়োগের ক্ষেত্রে শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ পদ্ধতি উত্তম। এক্ষেত্রে একটি স্থায়ী বিচারক মণ্ডলীয় কমিটির সুপারিশক্রমে শাসন বিভাগ কর্তৃক বিচারক নিয়োগ করা উচিত। আমরা জানি যে বিচারক নিয়োগের 3টা পদ্ধতি আছে সারা বিশ্বে: জনগণ কর্তৃক নিয়োগ, আইনসভা কর্তৃক নিয়োগ আর শাসন বিভাগ কর্তৃক নিয়োগ। শাসন বিভাগ কর্তৃক নিয়োগ এটা হচ্ছে এই 3টার মধ্যে সবচেয়ে উত্তম পদ্ধতি, তবে সেটাও আবার যথাযথভাবে করতে হবে। এরপরে আমরা আসি 3 নম্বর পয়েন্ট, বিচারকদের কার্যকাল। বিচার বিভাগের স্বাধীনতা ও স্বাতন্ত্র্য রক্ষার জন্য বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব বিধান প্রয়োজন। কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত থাকলে বিচারকগণ নির্ভীক ও সততার সাথে বিচার কাজ সম্পাদন করতে পারবেন। কারণ বিচারকগণ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সঠিক রায়, যৌক্তিক রায় প্রদান করেন এবং সেই ক্ষেত্রে যদি তাদেরকে আবার শাস্তির আইনে আনা হয় বা তাদের চাকরিচ্যুত করা হয়, তাহলে কিন্তু তারা সঠিক রায় দিতে পারবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারবে না। এই জন্য অবশ্যই বিচারকদের এই বিষয়গুলো মাথায় রেখে বিচারকদের কার্যকাল, নির্ধারিত কার্যকাল নিশ্চিত করতে হবে, যাতে কার্যকালের মধ্যে তাদের কোনো সমস্যা না হয়। 4 নম্বর পয়েন্ট, বিচারকদের অপসারণ।
বিচারপতিদের অপসারণের জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ করা উচিত। এক্ষেত্রে আইনসভা কর্তৃক অভিশংসন প্রস্তাব এবং বিচার কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে বিচারকদের অপসারণ করা উচিত, অন্য কোনোভাবে নয়। এজন্য বিচারকদের অপসারণের সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হবে। 5 নম্বর পয়েন্ট হলো বিচারকদের উপযুক্ত বেতন ভাতাদি এবং সামাজিক মর্যাদা। বিচারকদের জন্য আকর্ষণীয় বেতন ভাতাদি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা উচিত। এর ফলে তারা সৎ ও নির্লোভ থাকবে, তারা হীনমন্যতায় ভুগবে না। ভবিষ্যতে সৎ ও মেধাবী আইনজ্ঞগণ বিচারক হতে আগ্রহী হবেন। এজন্য বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হলে বিচারকদের অবশ্যই উপযুক্ত বেতন ভাতাদি এবং সামাজিক মর্যাদা প্রদান করতে হবে। 6 নম্বর পয়েন্ট, পদোন্নতি। এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিচারকদের কর্মদক্ষতার জন্য পদোন্নতির বিধান করতে হবে। সময় মতো পদোন্নতি না পেলে বিচারকগণ হতাশায় ভুগবেন। তবে পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা ও জ্যেষ্ঠতা দুটোকেই প্রাধান্য দিতে হবে। আর এই নির্দিষ্ট সময়ে পদোন্নতির মাধ্যমেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে। 7 নম্বর পয়েন্ট, বিচার বিভাগের স্বাতন্ত্র্য ও প্রাধান্য। অ্যারিস্টটল থেকে মন্টেস্কিউ পর্যন্ত অনেক চিন্তাবিদ ও দার্শনিক বলেছেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকলে ব্যক্তি স্বাধীনতা ও ন্যায় বিচার সংরক্ষিত হয় না। আসলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বিষয়টা কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ হলো সরকারের যে 3টা বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, প্রত্যেকটি বিভাগ নিজ নিজ সীমার মধ্যে স্বাধীন এবং নিরপেক্ষ থাকবে। এক্ষেত্রে এক বিভাগ অন্য বিভাগে হস্তক্ষেপ করবে না। এটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। আচ্ছা, লাস্কির মতে স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বাতন্ত্র্য অত্যাবশ্যক। এজন্য অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য বিচার বিভাগকে পৃথক করতে হবে, স্বতন্ত্র করতে হবে এবং একে যথেষ্ট প্রাধান্য দিতে হবে। 8 নম্বর পয়েন্ট, জনগণ ও রাজনীতিবিদদের আগ্রহ। বিচার বিভাগের স্বাধীনতা ও স্বাতন্ত্র্য রক্ষার জন্য জনগণ ও রাজনীতিবিদদের আগ্রহ থাকতে হবে। প্রয়োজন বোধে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য জনগণকে নিয়মতান্ত্রিক উপায়ে চাপ প্রয়োগ ও আন্দোলন করতে হবে, জনমত গড়ে তুলতে হবে। তাহলেই বিচার বিভাগ স্বাধীন করা যেতে পারে। 9 নম্বর পয়েন্ট, জনগণের আস্থা ও বিশ্বাস। বিচার বিভাগের প্রতি জনগণের শ্রদ্ধা, আস্থা ও বিশ্বাস অটুট রাখা এবং তা বৃদ্ধি করার দায়িত্ব বিচারকগণেরই। জনগণের আস্থা ও বিশ্বাস অটুট থাকলে ক্ষমতাসীন শাসকগণ বিচারকদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে সাহস পাবেন না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত। তোমরা আশা করি সবাই আজকের টপিকসগুলো বুঝতে পেরেছ। তোমরা বারবার ভিডিওটি দেখবে এবং টপিকসগুলো বোঝার চেষ্টা করবে। যদি কোনো বিষয় বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমাদের বিষয় শিক্ষকের সাথে কথা বলবে। আর আজকের আলোচনা থেকে তোমাদের একটি শ্রেণীর কাজ এবং একটি বাড়ির কাজ দিতে চাই। শ্রেণীর কাজটি হলো বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝো?
এটা 2 মার্কের জন্য লিখবে অনুধাবনমূলক প্রশ্ন। এই শ্রেণীর কাজটি এই শ্রেণীর সময়ের মধ্যে করে তোমরা তোমাদের নিজ নিজ বিষয় শিক্ষককে পাঠাবে। আর আগামী দিনের জন্য বাড়ির কাজ হলো বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ ব্যাখ্যা করো। এটা তোমরা আগামী ক্লাসের শুরুতে তোমাদের নিজ নিজ বিষয় শিক্ষকের কাছে পাঠিয়ে দিবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।